নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 5টা। আপনাদের সঙ্গে চলুন সাথে নিয়ে আজকে দিনের শুরুটা করা যাক। সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে আমি যে কাজটি করি সেটি হচ্ছে ঠাকুরকে প্রণাম করা। ঠাকুরের একটু মুখটা দর্শন করে আমার দিনের শুরুটা যদি আমি না করি, আমার একেবারে দিনটা কেমন যেন ভালো হয় না। যাই হোক, চলুন ফ্রিজের উপরের এই যে তাওয়ালটি, এটা আমি গতকালকে ধুয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখন সেটাকে আমি ওর উপরে আবার পাতিয়ে দিলাম। আপনাদের দাদা ভাই আদিত্য এখনও ঘুম থেকে ওঠেনি। ওরা ওঠার আগে ভাগে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আপনাদের দাদা ভাই তো ঘুম থেকে উঠেই একেবারে ছুটবে ডিউটিতে। একটুখানি চা খাওয়ার অপেক্ষা, ব্রাশটা করতে আর চা খেতে যতটুকু টাইম, ততটুকু টাইমও ঘরে থাকে, তারপরেই কিন্তু ছুটবে ডিউটিতে। সেই জন্য ভাবছি ওরা ওঠার আগেই ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই। আমার শাশুড়ি মার কথা অনুযায়ী আমরা কিন্তু চলি। হয়তো তিনি আমার কাছে থাকেন না, তবুও তার প্রত্যেকটা কথা কিন্তু আমি অনুসরণ করে চলি। সেটি হচ্ছে, আমার বড় যাকে উনি বলতেন যে কখনোই হাজব্যান্ডরা যখন ডিউটিতে বেরাবে বা কোনো কাজে বেরাবে, তাকে বাসি ঘরে বেরোতে দিতে না। আমি কিন্তু সেটা সবসময় আমার মাথায় রাখি। আপনারা আমার প্রত্যেকটা ব্লগে দেখবেন খুব কম দিনই এরকম হয়েছে যে আপনাদের দাদাভাইকে আমি বাসি ঘরে বেরাতে দিয়েছি। আমি না ভীষণ আস্তে আস্তে কাজ করি, একেবারে আমি জলদি কাজ করতে পারি না। আর যার কারণে আমার কাজগুলো দেরিও হয় করতে। সেই জন্যই কিন্তু আমি ভোর 5টায় উঠে পড়ি, আর তারপরে কিন্তু আপনাদের দাদা ভাইরা ওঠে। যাই হোক, বারটি আজ সোমবার। আদিত্য এদিকে ঘুম থেকে উঠে পড়েছে। ও ভেবেছে ওর টিউশন আছে, কিন্তু ওকে আজ থেকে আর টিউশনে নিয়ে যাব না। ভাবছি ঘরে আমি ওকে এখন থেকে পড়াবো। আবার ওর বাবা আবার বলেছে যে না, একটা সকালবেলা টিউশন না দিলে একেবারেই হয় না, কারণ ঘরে তুমি সময় দিতে পারবে না সকাল টাইমটা, যেহেতু আমার রান্না বান্না প্রচুর কাজকর্ম থাকে, তার জন্য। তো যাই হোক, ও তো উঠে পড়েছে, ওর বাবা এখনও ওঠেনি। তো ওকে বললাম, বাবা তুমি কিন্তু বাইরে বেরিয়েও না, ভীষণই কুয়াশা। আর আমি বাইরেটা ঝাড় দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে সোজা চলে এসেছি কিচেন রুমে। আর গ্যাসটা এত পরিমাণে নোংরা হওয়ার কারণ কি জানেন? গতকালকের দুধ জাল দেওয়ার সময় রাত্রে পড়ে গেছিলো দুধটা উতলে, যার কারণে গ্যাস ওভেনটাও আমার ভীষণই নোংরা হয়েছে। সেটাকেও একটু স্কচব্রাইট ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নেব। আর এমনিতেও তো আজ সোমবার, ওই এঁঠো গ্যাসে তো আমি রান্না করে একদমই খাবো না। সেই জন্য কিন্তু ওটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু মাথায় রাখা উচিত আমাদের কিচেন রুমটা ভালো করে পরিষ্কার রাখার, কারণ আমাদের যত শরীরে রোগব্যাধি ছড়ায় সেটা কিন্তু এই কিচেন রুম থেকেই, তাই না? আমি কিন্তু চেষ্টা করি সব সময় আমার কিচেন রুমটাকে আমি যতটুকু যা পারি পরিষ্কার করে রাখার। তার মধ্যে দিয়ে এত ব্যস্ততার মাঝেও নিজেকে যে একটু সময় বের করে দিতে হয়, সেটাও কিন্তু আমি চেষ্টা করি। শত ব্যস্ততার মাঝে থেকেও নিজেকে যেভাবে আমি সময় দিই, সেটা আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমার সংসারটা তো আমাকে দেখতেই হবে। যেটা আমার সেটা আমাকেই করতে হবে, কেউ তো আমাকে করে দেবে না। কিন্তু তার জন্য যে আমাকে না খেয়ে নাভিশ্বাস তুলে আমাকে সবটা করতে হবে, এরকমও কোনো বিষয় নেই। আমার সংসার, আমার একার সংসার, আমি যখন ইচ্ছা তখন সেটা করতে পারি। তবে সেটাকে আমাকে গুছিয়ে সময়ের মধ্যে করতে হবে। আর তার জন্য চাই একটা মাইন্ড ফ্রেশ। আর সকালবেলা মাইন্ড ফ্রেশ করতে গেলে আমি যেটা মনে করি, যার যেটা পছন্দসই একটা জিনিস, যে চা খান সেটা চা খাবেন, যে কফি খেতে পছন্দ করেন সে কফি খাবেন। আমি যেমন আমার দিনের শুরুটা করি 1 গ্লাস গরম জল দিয়ে। তো সেটাই কিন্তু আমি করলাম। গরম জলটা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে ছেলের খাবারের জন্য নিয়ে নিলাম এই যে দুধ। আমার ছেলে যেহেতু দুধের স্বরটা খেতে একেবারেই পছন্দ করে না, সেই জন্য কিন্তু ওকে দুধের স্বরটা তুলে বাটিতে রেখে দিলাম। বিকালে ভাবছি যতটা স্বর জমেছে তা দিয়েই ঘি বানিয়ে ফেলবো। এদিকে আজকে আদিত্যর জন্য 5-6টা বিস্কুট আর একটু দুধ খাইয়ে দেবো। আর চলুন, ওদিকে আমার গরম জলটাও গ্লাসে নামিয়ে নিয়েছি। এদিকে আদিত্যর বাবার জন্য চাটিও নামিয়ে নিলাম। আমার হাজব্যান্ড একেবারেই দুধ চা পছন্দ করেন না, একেবারে ও দুধ চা পছন্দ করে না, জানেন? আমি যদিও বা মাঝে সাঝে আমার রুটিনের বাইরে গিয়ে খেয়ে নিই, কিন্তু আপনাদের দাদাভাইকে কখনো আপনারা দেখবেন না
যে একটুখানি দুধ চা খেতে। ও একেবারে দুধ চা পছন্দ করে না, ওর একেবারে বিরোধী দুধ চায়ের। কারণ সবসময় বলে দুধ চাতে প্রচুর পরিমাণে শরীরে ক্ষতি করে, ওটা একেবারেই খাওয়া যাবে না। সকালবেলা সকালবেলার টিফিনে আমি রেখেছিলাম গোলা রুটি, তার সঙ্গে 1 কাপ দুধ চা। হ্যাঁ, দুধ চায়ের কথা বলতে বলতে দুধ চা আজকে বানিয়ে ফেলেছিলাম। সঙ্গে 3টে গোলা রুটি বানিয়েছি, আমি 2টো খাবো আর একটা খাবে আমার ঘরের টমি। সকালবেলার টিফিন করতে না করতে রান্নাটা বসিয়ে দিয়েছি জানেন। তার কারণ আজকে আমার প্রচুর কাজ রয়েছে, প্রচুর পরিমাণে কাজ। এ ঘর থেকে ও ঘরে জিনিসপত্র নেওয়া, তার সাথে আমার রান্না বান্না তো আছেই। আজ যেহেতু সোমবার দিন রান্না করব নিরামিষ। তো মুগের ডালটাকে একটু ভেজে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে গন্ধ ওঠা পর্যন্ত ওটার মধ্যে জল ঢেলে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে ঘরে অসংখ্য জামা কাপড় আমার এলোমেলো হয়েছিল, সেগুলোকেই কিন্তু একটু গুছিয়ে নেব এখন। ওদিকে রান্না হতে থাক আর এদিকে আমি জামা কাপড়গুলোকেও এইটুকু সিদ্ধ হতে যতটা টাইম লাগবে তার মধ্যে আমার জামা কাপড়গুলো কিন্তু গোছানো হয়ে যাবে। আমরা কিন্তু প্রত্যেকটা গৃহবধূ এইভাবেই কাজগুলোকে গুছিয়ে করি। আমার হাজব্যান্ড মাঝে মাঝে যখন রান্না খারাপ হয়ে যায় তখন বলে, তোমার এই কাজগুলোর জন্যই কিন্তু রান্না খারাপ হয়, তুমি রান্না বসিয়ে দিয়ে চিন্তা করো কোন কাজটি দৌড়ে গিয়ে করবে, সেই জন্য রান্না খারাপ হয়ে যায়। সেটা কিন্তু একদমই নয়। কোনো দিন আমার হাজব্যান্ড যেহেতু তেল মশলা খেতে পছন্দ করে, 2-1 দিন কী হয়, একটু তেল মশলাটা যদি কম পড়ে যায় তখন কিন্তু আর সব দিন যে রান্না একরকম হবে তার তো কোনো মানে নেই, তাই না? 2-1টা দিন রান্না খারাপ হতেই পারে। আর তার জন্য আমি এখন আর কোনো নিজেকে অপ্রস্তুত বোধ করি না। তার কারণ আমার মনে হয় প্রত্যেকটা বাড়ির বউদের এই কথাটা শুনতে হয়। রান্নাটা যেদিন ভালো হবে সেদিন কিন্তু কেউ মুখের পর প্রশংসা করবে না, কিন্তু রান্না যেদিন খারাপ হবে সেদিন কিন্তু অবশ্যই মুখের পরে বলে দেওয়ার জন্য মানুষ দাঁড়িয়ে থাকে যে কতক্ষণে তার খুঁতটা ধরবে। যাই হোক, চলুন বেশি কথা বলবো না, প্রত্যেক সংসারে এরকম মানুষ থাকে। এইদিকে কালকে বিছানার যে চাদরটি, এটিকে কিন্তু আমি এই শোকেসটির উপরে দিয়ে রাখি ধুলোবালি যাতে না পড়ে। কারণ আমার জিনিস যত তাড়াতাড়ি নষ্ট হবে আমার কিন্তু আবার নতুন করে কিনতেও হবে, সেই জন্য ওটাকে যত্নশীল করে কিন্তু রাখার দায়িত্ব আমার, ব্যবহার করার দায়িত্ব আমার। ও ঘরটা মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এবার সোজা এই ঘরে চলে এসেছি। এই ঘরে এই যে কার্পেটটি দেখতে পাচ্ছেন, মানে এখানে যে তোষকটি আছে, তোষকটির নিচে একটা কার্পেট ছিল, তো সেই কার্পেটটিকে আমি বের করে ও ঘরে নিয়ে গেছি। আজকে বললাম না আপনাদের যে আমার প্রচুর কাজ ছিল, সত্যি আজকে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে কাজ করতে করতে, কিন্তু কিচ্ছু করার নেই। মনে মনে একটাই করেছি যে আদিত্যর স্কুল শুরু হবার আগে কিন্তু সমস্ত কাজগুলোকে গুছিয়ে করে নেব, কারণ ওর স্কুল তো আবার সেই বুধবার বৃহস্পতিবার থেকে স্টার্ট হয়ে যাবে। সেই জন্য কিন্তু এই কদিন একেবারে কোনো দম নিচ্ছি না, অঝরে কাজগুলোকে গুছিয়ে করছি। এই খাটটির উপরে আমরা যেহেতু এই খাটটিতে এখন আর রাত্রে বা দিনে শুতে পারছি না, সেই জন্য খাটটিতে আর কোনো বিছানা করিনি। ও ঘরে আমরা ঘুমোবো যতদিন এই ঘরটির জানলা বা দরজা কালার টালার ঠিকঠাকভাবে করে না দেবে ততদিন কিন্তু আর ঘুমোনো যাবে না। আর এদিকে কার্পেটটিকে বের করে নিয়ে আসা হয়েছে ও ঘর থেকে, তো সেটিকে এখন এই ঘরে পাতিয়ে দেব। তার কারণ একেবারে খালি খাট থাকলে না সেটা দেখতে একেবারেই ভালো লাগছিল না, মোটেই ভালো লাগছে না। সেই জন্য ভাবলাম কার্পেট তো আমার 2টো, একটা ও ঘরে পাতানো থাক আর একটা বের করে নিয়ে চলে আসি। তো যাই হোক, এখন এই কার্পেটটি সুন্দর করে পাতাতে পাতাতে এদিকে দেখতে এসেছিলাম আমার ভাতটি হয়েছে নাকি। তো যাই হোক, দেখলাম যে আমার ভাতটি হয়ে গেছে, ওটাকে আমি মারটা এখন গেলে নেব। এদিকে কিন্তু ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে, ডালটা আমি অলরেডি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি। তো ঘরের ওটা গোছানো হলেই কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নেব। ভাতের মারটা গলতে গলতে এদিকে কিন্তু বাকি যে কাজটুকু রয়েছে সেটাকেও আমি এখন করে নেব। এই ছোট ছোট কাজগুলো করতে গিয়ে আমাদের যে সংসারে কতটা সময় যায়, সময়টা আমি সত্যি বলছি অনেক মানুষের মুখের থেকে আমি এই কথাটা শুনেছি, আমি একা থাকি, আমার সংসারে কী এমন কাজ। সত্যি বলছি, আমি সবার উদ্দেশ্যে বলছি যে যারা এই মন্তব্যটা করেন যে একার সংসারে কোনো কাজ থাকে না, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে যেখানেই থাকে না কেন, যার যতটুকুনি বাড়ি থাকে না কেন, আমি যদি চাই যে আমার ঘরটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে রাখবো, সেটা আমার ভাঙা ঘর হোক, ইটের বাড়ি হোক, টালির বাড়ি হোক, যাই হোক,
যদি আমি চাই যে আমার এটাকে স্বর্গ করে রাখবো, একটু সুন্দর গুছিয়ে রাখবো, তবে কিন্তু সেটার জন্য আমার অক্লান্ত পরিশ্রম এবং তার পেছনে বুদ্ধি এবং আমাকে সময় দিতে হয়। আর এই ছোট ছোট কাজগুলো করতে গিয়ে কখন যে আমার সময় বের হয়ে যায় আমি সত্যি নিজেও জানি না। কোনো দিন আমাকে জানেন, দুপুরের খাবারটা আমি দুপুর 2-2:30টার দিকে গিয়ে খাই। যে মানুষ আমরা 1:30টার মধ্যে খাবারটা খেয়ে নিতাম, এই ঘরটা যখন থেকে এলোমেলো হয়েছে তখন থেকেই কিন্তু এরকম হয়েছে। এরই মধ্যে আদিত্যকে খাইয়ে দেব, তো মুগের ডাল আমি রান্না করে নিয়েছি, আর সঙ্গে করেছিলাম হচ্ছে বাঁধাকপি আর আলু ভাজা। বাঁধাকপি আর আলুটাকে একসঙ্গে ভাজা করলে সঙ্গে একটু ধনেপাতা দিয়ে ভীষণই ভালো লাগে খেতে। তো ওদিকে আদিত্যকে ভাতটা খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আবার কাজে লেগে পড়লাম। আলনাটার এইখানটায় আমার শুধু দাঁড়ানোরই জায়গাটা আছে, একেবারেই বসতে আমি পারছি না, সেটা আপনারা তো দেখে বুঝতেই পারছেন। তবুও আমার কাজটাকে গোছাতে হবে। আলনাটার নিচে একটা যে ছোট্ট বক্স মতন করা আছে, ওর ভিতরে এই জামা কাপড়গুলো ঢোকানো ছিল। তো সেই জামা কাপড়গুলোকেই আমি সুন্দর করে আবার গুছিয়ে পাট করে রেখে দিলাম, যাতে হাতের নাগালে কোনো কিছু লাগলেই পেয়ে যাই আমি। ওটাকে করে ঘরটাকে আমি ঝাড় দিয়ে আমার এই ঘরের জিনিসপত্রগুলো যা যা বক্সের মধ্যে ছিল সবগুলো আবার ট্রান্সফার করলাম বক্সের মধ্যে। তারপরে কিন্তু ঘর মুছতে চলে এসেছি। অলরেডি আমার 2টো ঘর মোছা হয়ে গেছে। আমার বালতির জলের কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। আর এখন আমি চলে এসেছি আমার বারান্দাটা মুছতে। আর এই বারান্দাটা এত পরিমাণে নোংরা হয়েছে কি বলবো, এই বারান্দাটাই বেশি নোংরা হয়, তার কারণ এখানে যেহেতু আমরা জুতোটা রাখি সেই জন্যই। চলুন এখন আমার এই ডাইনিং রুমটাকেও সুন্দর করে মুছে নেব। আমার বারান্দাটার এই ডাইনিং রুমের প্লেসটাতে এবার নতুন করা হয়েছে, সেই জন্য জানেন তো ভারী অসুবিধাও হয়। কেন বলুন তো, একেবারে খসখসে জায়গা, সেটা মুছতে বড় কষ্ট। যাই হোক, চলুন, কষ্ট হলেও আমার কিছু করার নেই, কারণ আমাকে যেহেতু কাজটা করতেই হবে, সেই জন্য তাড়াহুড়া করে কিন্তু সমস্ত কিছু আমি গুছিয়ে নেব। আর এদিকে এই টেবিলটির নিচেও একটা ভাবছি ইট বা কোনো কিছু আমাকে দিতে হবে, না হলে টেবিলের পায়াটি দেখুন ভিজে যাচ্ছে, এর ফলে কিন্তু এটা খারাপ হয়ে যাবে। এই মেঝেটা নতুন করা হয়েছিল যেদিন আমরা ফ্রিজ নিয়েছিলাম এখান থেকে, সেদিন কিন্তু এই মেঝেটাতে এরকম দাগ দাগ হয়ে গেছে। যাই হোক, আমার গোটা ঘরটাই প্রায় মোছা হয়ে গেছে। কাজ আমার অনেকটাই সকাল থেকে এগিয়ে গেছে। এখন আমি স্নান টান করে একটুখানি রেস্ট নেব। রেস্ট কি আর নেওয়া যায় বলুন তো? এই দেখুন জলের বোতলগুলোতে জল ভরা, তারপরে আবার নিজের একটু খাওয়া দাওয়া আছে, আবার নিজেকে একটু সময় দেওয়া আছে। নিজেকে সময় দেওয়া বলতে আমি যে আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি, সেটার তো এডিটিংয়ের ব্যাপার থাকে, তার সাথে থাকে এটাকে ভয়েস দেওয়া, কাটিং করা, কত রকমের ছোট ছোট বিষয় থাকে। সমস্তটাই কিন্তু আদিত্যকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি করি। স্নান আমি করে নিয়েছি, 2-4টে জামা কাপড়ও ছিল, সেগুলোকেও ধুয়ে দিয়েছি। আর যা জামা কাপড় সকালবেলা মেলেছিলাম সেগুলোকে আদিত্যকে বললাম, বাবা এগুলো নিয়ে যাও। আর ওর যে ছোট্টবেলার ব্যাগ, আমার মা ওকে যখন ওর বয়স 1 বছর হয়নি, হয়তো কি হয়েছে এরকমই, তখন আমার মা ওকে একটা ব্যাগ আর একটা আদর্শলিপি বই, একটা স্লেট কিনে দিয়েছিল। তো সেই ব্যাগটাই নিয়ে ওকে ঘুরছে। ওর এত ভালো লেগেছে ব্যাগটা। ও যখন প্রথম দিন স্কুলে যায় তখন কিন্তু ওই ব্যাগটি ও কাঁধে নিয়ে স্কুলে গেছিলো। আমার এখনও সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমার এত ভালো লাগে, কারণ আমি তো আপনাদের প্রত্যেকটা সময় বলি যে আমার জীবনের থেকেও বেশি দামি আমার সন্তান। আমার কাছে আর কোনো কিচ্ছু দামি নয়, সোনা গয়না বাড়ি গাড়ি নাই বা থাকলো আমার ওই সমস্ত, আমার যতটুকুন আছে আমি ততটুকু নিয়ে আমার সন্তানকে নিয়ে আমার স্বামীকে নিয়ে যেন আমি সুখী থাকতে পারি। আমার ডেইলি স্কিন কেয়ারের রুটিনের মধ্যে থাকে মুখে সবার আগে স্নান করে এসে অ্যালোভেরা জেল, তারপর একটু ময়শ্চারাইজার, আর বডি লোশন তো অবশ্যই। বডি লোশন শীত হোক বা গরম আমরা কিন্তু সব সময় ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমি কিন্তু জয়ের বডি লোশনটাই ইউজ করি, ব্রাইটনেসের। ওটার দামও খুব একটা বেশি নয়, 209 টাকা মতন নিয়েছিল। তবে 209 টাকায় আমি যত বড় বডি লোশন পেয়েছি আমার হয়তো 2 বছর লাগানো হয়ে যাবে। আর এদিকে একটু লাগিয়ে নেব লিপ বাম, কারণ আমি কিন্তু সব সময় আমার ঠোঁটটাকে তেল তেল করে রাখি, আমার ভীষণই ভালো লাগে।
তারপরে একটুখানি সিঁদুর পরে নেব, ব্যাস আমার হয়ে গেল স্কিন কেয়ার, ডেইলি স্কিন কেয়ার রুটিন। তবে আমাদের প্রত্যেকটা মানুষের এটা মাথায় রাখা উচিত, আমাদের শরীরের বা চুলের খাদ্য কিন্তু ময়েশ্চারাইজার। আমরা কিন্তু মাথাতে সপ্তাহে একদিন যদি একটু তেল দিই, দেখবেন আমাদের চুলের কিন্তু অনেকটা উপকার হয়। তেমনি আমাদের প্রত্যেক দিন কিন্তু স্কিনে একটু ময়েশ্চারাইজার দেওয়া অবশ্যই দরকার, কারণ ময়েশ্চারাইজারটা হচ্ছে আমাদের স্কিনের খাবার। আমি আমার ছেলেকে বলছি বারবার, এদিকে আসো একটুখানি ক্রিম লাগিয়ে দিই, কোনো কিছুতেই রাজি না জানেন। ওই ব্যাগটা পেয়ে একেবারে সব কিছু গিয়েছে ভুলে, ওর এত ভালো লেগেছে। আর মুখটা না ওর ফেটে ফেটেও গিয়েছে। গত 4-5 দিন ওকে মুখে রাত্রে শুতে যাবার আগে বোরোলিন লাগিয়ে দিইনি, যার জন্য মুখটা গেছে ফেটে। আজ আমাকে পাশের ঘরের দিদিভাই বলছে ওর মুখটা ওরকম ফেটে গিয়েছে, কিছু লাগাওনি? আমি বলি প্রত্যেক দিনই লাগিয়ে দিই, আজ আর হয়তো হয়নি, সেই জন্য এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক চলুন, আমি কিন্তু স্নান করে রেডি হয়ে পড়েছি। এই টেবিলটাকে আমার গোছাতে হবে, তবে আমার এখন একদমই সময় নেই। আর এদিকে কিন্তু আমি পুজো করে নিয়েছি, পুজো করে রেডি হয়ে গেছি। এখন যাব আমি দুটো ভাত খেতে। আর ঘরটা মোটামুটি একটু গুছিয়েছি, এর পরের গোছগাছটা ফাইনাল, সেটা একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো গত কয়েকদিন যাবে, যতদিন কালার না করা হবে ততদিন ঘরটা আমার একেবারেই ভালো লাগবে না। দুপুরবেলার মেনুতে তো ডাল আর ফুলকপি আর আলুটা ভাজা ছিল, আপনাদের দেখালামই, সেটাও আমিও খেয়ে নেব। আর এখন কিন্তু দুপুর 2:30 মতন বাজে। এখন এই ট্রেনটি যাচ্ছে হাওড়াতে, এটা হচ্ছে কান্ডারিটা এখন হাওড়াতে যাচ্ছে। শুকনো লঙ্কাগুলো দিয়েছিলাম রোদে, তো সেই শুকনো লঙ্কাগুলোই রোদ থেকে তুলে নিয়ে এসেছি, একেবারে মুচমুচে হয়ে গেছে জানেন, চাপ দিলেই যাচ্ছে ফেটে ভেঙে যাচ্ছে। তাই ভাবলাম যে এগুলোকে একটু গুঁড়ো করে রেখে দেবো। শুকনো লঙ্কার গুঁড়ো তো রোজই আমাদের প্রায় ব্যবহার হয়, কিন্তু সেটাকে আমার শিলে বেটে বেটে নিতে হয়। যদি না সেটা আমার ভিজিয়ে রাখা হয় তাহলে তো আমার সেটা আরও সুবিধা হবে। টুক করে ফ্রিজ থেকে বের করব, ফ্রিজ থেকে বলছি কেন, কৌটা থেকে বের করে ব্যবহার করতে পারবো। আর আমি সত্যি কথা বলতে আদা রসুনটাও কিন্তু পেস্ট করে রেখে দিই। কি সুন্দর হয়েছে দেখেছেন লঙ্কার গুঁড়োর ইয়েটা। আমার মিক্সচার গ্রাইন্ডারটা যেহেতু খুব একটা ভালো নেই, সে তার ফলেও কিন্তু অনেকটা ভালো হয়েছে আমার এই পেস্টটা। আপনারা কে কে এরকমভাবে লঙ্কার গুঁড়োটা পেস্ট করে রাখেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন এটাকে এখন ঢেকে রেখে দিই। এখন আমি সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটি, সেটা হচ্ছে একটু ঘি বানানো। আর আমি কিভাবে ঘি বানাই সেটা তো আপনারা মোটামুটি জানেনই। তো আমি সবার প্রথমে যেটি করব সেটি হচ্ছে, আমি যে সরগুলোকে এক জায়গায় করে রেখেছি গত 15-20 দিন ধরে, সেই সরটিকে নিয়ে নেব একটা গামলার মধ্যে। একটু বড় গামলা নিয়েছি, তার কারণ বড় গামলাটাই আমাদের কিন্তু ব্যবহার হয়, করতে সুবিধা হয়। এবার এই যে দুধের সরটা, এটাকে ফেটিয়ে নিতে হবে প্রায় 15-20 মিনিট ধরে, ভালো করে ফেটাতে এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্রিজ থেকে আনা একেবারে ঠান্ডা জল। তো ঠান্ডা জলটা কিন্তু আমি এখনও দিইনি। এর থেকে যে দুধটা বের হয়, মানে দুধের সর থেকে তো একটা পাতলা জলের মতন দুধ বের হয়, সেটাকে বের করতে হবে। আর তারই মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে জল। তো জলটা আমি দেবার পরে দেখুন মাখনটাকে কিন্তু এবার যত ইচ্ছা তত ফাটাতে হবে, চেপে চেপে ফাটিয়ে একেবারে যখন মাখনটা জলের উপরে ভাসবে, সেই মুহূর্তে বুঝতে পারবেন যে এখন মাখনটা ঘিতে দেবার মানে জাল করার মতন অবস্থায় হয়ে গেছে। আমি কিন্তু এতটাই যে মাখন বের করে নিয়েছি, আর এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা শক্ত হয়েছে। একেবারে বাজারে যে পাওয়া যায় মাখন বাটারগুলো সেরকমই দেখতে হয়েছে। এটাকে শুধু আমি সাজানোর অপেক্ষা, মানে একটা পাতিলে দিয়ে ব্যবহার করার অপেক্ষা। যাই হোক, এদিকে আমি কিন্তু ঘিটা তৈরি করে নিয়ে এখন এই বাটারটাকে এখন আমাকে প্রায় 15-20 মিনিট ধরে, 15-20 মিনিট লাগবে না, 10 মিনিট মতন জাল করার পরে কিন্তু অটোমেটিক এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে পাশ দিয়ে হালকা হালকা ফেনাগুলো লেগে গেছে, এটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এটাকে একটু চেকে নিচের দিকে দিয়ে দিতে হবে, কারণ এটাও যতটা পুড়বে ততটা পুড়েই কিন্তু ঘিতে পরিণত হবে। আর এর যে কালো আস্তরণটা, সেটাতে
কড়াইতে লেগে গেলে একদমই ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা আবার কড়াই থেকে কিন্তু তুলেও নেওয়া যায় অনায়াসে, কোনো রকম কষ্ট হয় না। ঘিটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে, ওটাকে এখন বন্ধ করে ঠান্ডা হতে দেব, তারপরে চেখে আমি আমার পাত্রতে বা জারে রেখে দেব। চলুন টেবিলটাকে এবার আমি একটু গুছিয়ে নিই। তো টেবিলটায় তো আমার এই যে ফুলের এই দানিটা ছিলই, তো সেটাকেও সুন্দর করে ওটাকে সেট আপ করে নিলাম। এখন একে একে জলের বোতলগুলোকে সাজিয়ে নেব। আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার ঘরটাকে গুছিয়ে রাখার। আর সত্যি কথা বলতে শত কাজের মধ্যেও নিজেকে তো সময় আমি দিই, তো দুপুর টাইমটা কিন্তু আমার নিজের জন্য আমি রাখি। ইন্ডাকশানটা গত কয়েকদিন ধরে খাটের নিচে ছিল, বললাম না আপনাদের যে এই ঘরের মাল মেটেরিয়ালগুলো সব ওই ঘরে ঢোকানো হয়েছিল, আজকে তো সব ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসা হয়েছে। তো সেই জন্য কিন্তু ইন্ডাকশানটা আমার একেবারে পেছনের দিকে পড়ে গেছিলো। তো সেটাকে বের করে এখন একটু পরিষ্কার করে আমি মুছে নেব, আর কাল থেকে হয়তো ইন্ডাকশানটা আমি ব্যবহারও করতে পারবো। চলুন এবার আমার টেবিলটা গোছানো কমপ্লিট। একে একে এখন বিকালবেলার টিফিনের দিকে যাব, কারণ বিকালবেলার টিফিন বলতে আমরা সন্ধ্যাবেলা 3 জন মানুষ একটু সময় স্পেন্ড করি। সেটা হচ্ছে যেমন আমি সন্ধ্যাবেলা আরও 1 গ্লাস গরম জল, সঙ্গে একটু আদা থাকে, আজ আর আদা আমি দিলাম না। আপনাদের দাদা ভাইয়ের জন্য চা, আদিত্যর জন্য দুধ গরম। তো যাই হোক, আদিত্য দুধ গরমটা আগেই দিয়ে দিয়েছি, এখন আমাদের দুজনের জিনিসটা দুজনে নিয়ে যাব। আর আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম জলটা খাচ্ছিলাম, তারই মধ্যে এসে গেছিলো ক্লাবের কিছু সদস্য। অর্থাৎ আমরা যেখানে থাকি এখানে একটা সরস্বতী পুজো হয়, তার সঙ্গে হরিনাম সংকীর্তন যেটাকে বলা হয় সেটাও হয়। প্রায় 7 দিন ব্যাপী একটা অনুষ্ঠান হয়, ভীষণ ভালো অনুষ্ঠানটি হয়। এত সুন্দর আয়োজন করে, প্রায় 1-1.5 হাজার লোক কিন্তু এখানে খেতে আসে। তো আমরাও প্রত্যেক বছর যাই। ভীষণই ভালো একটা আয়োজন করে, তো তারা চাঁদা নিতে এসেছিলেন। আর তারপরে কিন্তু আমি আদিত্যকে এদিকে পড়াতে বসে গেছি। তো ওকে কিন্তু ছড়াগুলো আমি পড়াচ্ছিলাম। আমার ছেলে একেবারে আমার হাজবেন্ডের মতো, জানেন, একেবারে ক্যামেরার সামনে আসতে সে চাইবে না। ছোটোবেলা ওকে নিয়ে আমি কত ভিডিও করেছি। আগে আমার যে হাসি খুশি পরিবার চ্যানেলটি ছিল, সেই চ্যানেলটিতে কিন্তু আমার 3,500 সাবস্ক্রাইবার হয়েছিল শর্টের থেকে। তো আমি আমার ছেলেকে নিয়ে শর্ট করতাম তখন। তো যাই হোক, আপনাদের সঙ্গে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে যে ভিডিওটি আমি শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সকলে। আর আপনাদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করছি, আপনারা অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা